নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। রেড রোডের নামাজেও মুখ্যমন্ত্রীর মুখে সিএ ইস্যু। সিএ এনআরসির পাশাপাশি অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও সরব মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সিএ মন্তব্যের পাল্টা মুখ্যমন্ত্রী। हमने एक कानून पारित किया है सीए का। ममता दीदी बंगाल के लोगों को गुमराह कर रही, ये कह रही है कि आपने एप्लीकेशन किया तो आपका नागरिकता चला जाएगा। अरे नागरिकता है ही नहीं ममता दीदी, आपको क्या मालूम है। বুধবার লোকসভা ভোটের প্রচারে বাংলায় এসে সীমান্ত এলাকা বালুরঘাটে দাঁড়িয়ে সিএ নিয়ে সরব হন অমিত শাহ। মমতাকে নিশানা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, বাংলায় অনেক ভোটারই আদতে নাগরিক নন। বৃহস্পতিবার রেড রোডে ঈদের নামাজ থেকে অমিত শাহের এই বক্তব্যের জবাব দিলেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে আপনারাই থাকবেন না বলে নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা মমতার। আবার বলছে नागरिक कैसे है, तो आप पहले सोचिए कि आप नागरिक कैसे है। अगर हम नागरिक नहीं है तो आप कैसे है। जनता ने वोट दिया, आपको नागरिक बनाया, आपको बनाया, प्रधानमंत्री बनाया, चीफ मिनिस्टर बनाया, जिला परिषद बनाया, ग्राम सभा बनाया, पंचायत बनाया, म्यूनिसिपैलिटी बनाया, और आपको अभी कहते हैं वो नागरिक क्या है, आप तो है ही नहीं। हम कहते हैं आने वाला दिन आप तो है ही नहीं। সিএ এনআরসি নয়, সম্প্রীতি ভ্রাতৃত্ব বজায় থাকুক। রেড রোডে ঈদের নামাজের অনুষ্ঠান থেকে বার্তা মুখ্যমন্ত্রীর। মাছের মাথাটা দেখছেন তো, ওটা হচ্ছে ক্যা, আর লেজাটা হচ্ছে এনআরসি, আর মধ্যখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এটা যদি না চান, বরাবরই আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা কিন্তু এখানে আছি। আমি এখনো বলি, তৃণমূল কংগ্রেসের সাথে যদিও এখানে বলা উচিত নয়, কিন্তু ইলেকশনের সময় মনে রাখবেন ফাইট আমাদের সাথে বিজেপি। দিল্লিতে ইন্ডিয়া জোট কি করবে আমরা দেখে দেবো, কিন্তু বাংলায় আমরা লড়ছি বিজেপির সাথে। একটা ভোটও যেন অন্য কোনো দলে না যায়, তৃণমূল কংগ্রেস ছাড়া। ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে কটাক্ষ বিজেপির। সিএ চালু হয়েছে, এনআরসি এখনো কোনো চালু হয়নি। মানুষকে বিভ্রান্ত করবেন না। ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ধর্মীয় মঞ্চকে যেভাবে মুখ্যমন্ত্রী রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন, আজকে আমি ইসলামের যারা হত্যাকর্তা বিধাতা আছেন এই রাজ্যে, অর্থাৎ ইসলামের যারা ধর্মগুরু আছেন, তাদের কাছে আমি প্রশ্নটা তুলে দিতে চাই যে একটি ধর্মীয় মেহফিল যেখানে, সেই ধর্মীয় সভাতে একজন রাজনীতিবিদ এইভাবে কথা বলতে পারে, একজন মুখ্যমন্ত্রী কি এই কথা বলতে পারেন? ভোটের আগে সংখ্যালঘু সম্প্রদায়ের মন পেতে দিল্লির জুমলা সরকার মুসলিম নেতাদের ফোন করছে বলেও কটাক্ষ মুখ্যমন্ত্রীর। রিয়া মাজির রিপোর্ট, কলকাতা টিভি। রেড রোডে ঈদের নামাজের অনুষ্ঠান থেকে গেরুয়া শিবিরকে নিশানা মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় এজেন্সি ইস্যু নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। একটা জেল বানিয়ে সবাইকে তাতে ভরে দিন। ভোটের আগে এজেন্সির বাড়াবাড়িকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে ঈদের নামাজেও মমতার গলায় এজেন্সির তোপ। ওই মঞ্চে দাঁড়িয়েই মোদী সরকারকে একের পর এক আক্রমণ শানান তিনি। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, ভোটের আগে বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে, সবাইকে ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে, বিজেপি গোটা দেশকেই জেলখানা বানিয়ে দিচ্ছে। सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। हम बोला इससे आधा तो अच्छा है, आप एक जेल खाना बना दो, सब लोग चला जाएगा। लेकिन हिंदुस्तान में 130 करोड़ का 130 करोड़ का देश है, अब सबको जेल में डाल सकता है? हम लोग रॉयल बेंगल टाइगर का ताला लड़ते हैं। কেন্দ্রের এজেন্সি রাজ ইস্যুতে আক্রমণ শানাতে গিয়ে ভূপতিনগর প্রসঙ্গ তুলে দিল্লিকে খোঁচা মুখ্যমন্ত্রীর। বলেন, চকলেট বোমা ফাটলেও এনআইএ পাঠিয়ে দেওয়া হচ্ছে। चॉकलेट बम भी बम फटते हैं, एनआईए को भेज देता है, सबको अरेस्ट कर लो। सबको अरेस्ट करते करते तुम्हारा देश ही सुनना हो जाएगा। यही बात में रहता है। हम तो एक छोटा आसमान चाहते हैं, सुंदर आसमान, जिसके लिए सब लोगों ने एक साथ में रहेगा।
हमें सुंदर आसमान चाहते हैं। মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য, মানুষ ঘৃণার রাজনীতি বরদাস্ত করে না। জুলুমবাজি ভাঁওতাবাজি করে মানুষের আশীর্বাদ পাওয়া যায় না। এদিন রেড রোডে নামাজের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভি। বালুরঘাটে অমিত শাহের প্রচারে সিএএ নিয়ে সরব স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যে অনেক শরণার্থী নাগরিক নন, দাবি শাহের। সিএএ এর আবেদন করতে গেলে আগে নাগরিক নন বলে দাবি করতে হবে, ফলে বিড়ম্বনা বাড়বে, জানিয়েছেন কুণাল ঘোষ। ভোট ঘোষণার একেবারে মুখে সিএএ বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রক। দেশের নাগরিকত্ব পেতে অনলাইনে আবেদন করতে বলা হয়। সিএএ বিজ্ঞপ্তি জারি হতেই তোলপাড় পড়ে বঙ্গ রাজনীতিতে। তৃণমূল দাবি করে আবেদন করলেই হারাতে হবে নাগরিকত্ব। আর যখনই আপনি নাম লেখালেন সঙ্গে সঙ্গে আপনি বাংলাদেশি হয়ে গেলেন, অর্থাৎ আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না, আপনি কন্যাশ্রী পাবেন না, আপনি ভোট দিতে পারবেন না, আপনার নাগরিক অধিকার থাকবে না, আপনার সরকারি অধিকার থাকবে না। সীমান্ত এলাকা বালুরঘাটে প্রচারে তাই অমিত শাহের মুখে সিএএ। মমতাকে নিশানা করে শাহের গলায় নাগরিকত্ব আশ্বাস। टारगेट मতুয়া वोट बैंक। ममता दीदी बंगाल के लोगों को गुमराह कर रही, ये कह रही है कि आपने एप्लीकेशन किया तो आपका नागरिकता चला जाएगा। अरे नागरिकता है ही नहीं ममता दीदी, आपको क्या मालूम है? অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় বাংলার অনেক ভোটারই আদতে নাগরিক নন। ভোটের মুখে স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণায় কি বলছে তৃণমূল? এখানে ওইটা বলার পর তার তো সব সরকারি সুযোগ সুবিধা সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। একজনকে ডিক্লারেশন দিতে হবে আমি ভারতবর্ষের নাগরিক নই, এটা কোনো কাজের কথা হলো? এরপর তাকে ডিটেনশন ক্যাম্প বা দেশ থেকে বের করে দেবে না, তার কি গ্যারান্টি আছে? বাংলার অনুপ্রবেশ নিয়েও সরব অমিত শাহ। মনে করিয়ে দিয়েছেন অসমে অনুপ্রবেশ বন্ধের কথা। তৃণমূলের পাল্টা দাবি অনুপ্রবেশ মোকাবিলা স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বের মধ্যে পড়ে। কলকাতা টিভি। 19 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট উত্তরে। তৃণমূলের টার্গেটও উত্তরবঙ্গ। ঘূর্ণিঝড়ে দুর্গতদের নতুন বাড়ি তৈরিতে অনুমতি দেয়নি এখনো কমিশন, যাকে হাতিয়ার করে সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে ভোট দিলেও তারা উত্তরবঙ্গের পাশে নেই। বিজেপি বাংলা বিরোধী, হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। টার্গেট উত্তরবঙ্গ। 31শে মার্চের ঘূর্ণিঝড়ে সর্বশান্তদের সাহায্য করতে তৃণমূলের একের পর এক পদক্ষেপ। নির্বাচনী আচরণবিধি থাকা সত্ত্বেও কমিশনকে দুর্গতদের সাহায্যের অনুমতি দেওয়ার অনুরোধ। দিল্লিতে গিয়েও আবেদন। রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে চিঠি, অভিষেকের দরবার। ঝড়ের 12 দিন পার, এখনো ত্রিপলের নিচে রাত কাটাচ্ছে ময়নাগুড়ির বার্নিস গ্রাম। স্থানীয়দের অভাবের কথা শুনল কলকাতা টিভি। সামনে বর্ষা আসতেছে, আমরা এখানে থাকতে পারবো না, বা এদিকে আমার ছোট মেয়ে আছে, ছোট ছেলে মেয়ে আছে, এইভাবে আমরা কিভাবে থাকতে পারবো? আবার ঝড় হচ্ছে একটা, কাল ঝড়ের আতঙ্কায় তো সবাই অবাক হয়ে গেল যে কি করি। এখানে দৌড় দেয়, তিরপাল তো ছিঁড়ে যাচ্ছে। এই সমস্ত ক্ষতিগ্রস্ত গ্রামের যারা সাধারণ মানুষ রয়েছেন তারা এই সমস্ত নিয়মের বেড়াজাল বোঝে না। গ্রামের সাধারণ মানুষ চাইছেন যে সরকার তাদের পাশে থাকুক এবং তাদেরকে ঘর তৈরি করার মতো ব্যবস্থা করে দিক। তবে ভোট আবহে দুর্গতদের নতুন বাড়ি তৈরির অনুমতি দেয়নি কমিশন, জানিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে রাজ্যকে পারমিশন ইলেকশন কমিশন দিচ্ছে না। এরা বাংলা বিরোধী নয় তো কারা বাংলা বিরোধী? পাখির চোখ লোকসভা ভোট। তৃণমূলের নজরে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এই 3 কেন্দ্রে 2019-এর ভোটে জোড়া ফুল ফোটাতে ব্যর্থ হয় তৃণমূল। তাই এবার ঘূর্ণিঝড়কে সামনে রেখে মাস্টার স্ট্রোক তৃণমূলের। দুর্গতদের সাহায্যে কমিশনের না, যাকে হাতিয়ার করেই নয়া দান শাসক দলের। প্রথমে 100 দিন আবাসের টাকা থেকে বঞ্চনা, এবার সর্বহারাদের মাথার ওপর ছাদ তৈরিতেও বাধা গেরুয়া শিবিরের। হুঙ্কার অভিষেকের। আমরা যে লড়াই করেছি এবং আমরা তাদের পাশে আছি, তারা যদি মনে করে অন্য রাজনৈতিক দলকে ভোট দেবে দিক। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারের লোকেরা যারা একবুক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল, আজকে আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা দেখুন, আপনারা বাংলায় থাকেন বলে আপনাদের টাকা বন্ধ। আপনারা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তারা লিখিতভাবে দিল্লির কাছে দরবার করে আপনাদের টাকা বন্ধ করেছে। আর আজকে যে ইলেকশন কমিশন আপনাদের টাকা আটকেছে, এখানেও এদের কোনো প্রতিক্রিয়া নেই বা কোনো সদার্থক ভূমিকা এরা পালন করেনি। আপনারা দেখুন যে আপনাদের পাশে কে দাঁড়িয়ে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট কত? 800 কোটি টাকা।
তার খরচা করে না 400-450 কোটি টাকাও খরচা হয় না। দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে যাদেরকে রেখে দেওয়া হয়, আজকে ভোট এসছে বলে তাদের উপস্থিতি, হরপাত বানের সময় 15 দিন পরে রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছিল, ও তখন ভোট ছিল না, তাই তাদেরকে দেখা যায়নি। শুক্রবার ধূপগুড়িতে অভিষেকের সভা রয়েছে। সভার পর দুর্যোগ কবলিত বার্নিশ গ্রামে দুর্গতদের সঙ্গে দেখা করবেন তিনি। তাদের সাহায্য করতে প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে দরবারও করা হবে বলে জানান তৃণমূলের সেনাপতি। নির্বাচনের আগেই তাদের এই ঘর তৈরি করার টাকা রাজ্য সরকার দিতে পারে কিনা সেই দিকে তাকিয়ে গোটা ময়নাগুড়ির বার্নিশ গ্রামের বাসিন্দারা। ময়নাগুড়ি থেকে কৌস্তব ভৌমিক, কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সন্দেশখালী কাণ্ডের তদন্তে আর কোনো ভূমিকাই থাকলো না পুলিশের। ধর্ষণ থেকে জমি দখল সব অভিযোগের তদন্তে এবার সিবিআই তদন্ত হলে ভালো হবে, প্রতিক্রিয়া সন্দেশখালীর বেতাজ বাদশার। সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার থেকেই তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। আদালতের রায় নিয়ে তৃণমূল সমালোচনা করলেও সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান হাইকোর্টের রায়ই ভরসা রাখলেন। তিনি সিবিআই তদন্তের নির্দেশে খুশি। বৃহস্পতিবার ইডির দপ্তর থেকে মেডিকেল পরীক্ষা করানোর জন্য বের করা হয়েছিল শেখ শাহজাহানকে। সেই সময়ই সংবাদ মাধ্যমে ইডি সিবিআই তদন্ত নিয়ে মুখ খোলেন বহিষ্কৃত এই তৃণমূল নেতা। কিছু বলবেন? জমি দখল নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টে। আস্থা আছে সিবিআই তদন্ত করবে। আপনি বলছিলেন জমি দখলের যে অভিযোগ আপনার বিরুদ্ধে, সেটা আপনি মিথ্যে বলছিলেন। খুব ভালো হবে সিবিআই তদন্ত হলে, খুব ভালো হবে। সিবিআই তদন্ত হলে ভালো হবে। আর ইডির তদন্ত, ইডিও তো তদন্ত করছে শাহজাহান। সবচেয়ে ভালো হবে। ঠিক আছে। আমি রয়েছি সন্দেশখালীর প্রত্যন্ত অঞ্চলে। এখানকার সাধারণ মানুষ কি বলছে তাদের সঙ্গে একবার কথা বলবো। এই যে সিবিআই ওপরে তদন্ত দিয়েছে আদালত, কতটা খুশি আর কি চাইছেন? আমরা খুব খুশি, আর আমরা চাইছি এই সিবিআই যেন দ্রুত শেষ হয়, আর আমার স্বামী দেবদাস মণ্ডল যেন তাড়াতাড়ি আমার স্বামীর খোঁজটা পাই আমরা। এর আগে তো হাইকোর্টে আপনি আবেদন করেছিলেন। হ্যাঁ, হাইকোর্টে করেছিলাম, এবার তখন সিবিআই পাস হয়নি, তখন সিআইডির হাতে এই কেসটা ছিল, সিআইডি এই কেসটা চেপে দিয়েছিল। পুনরায় আমরা আবার হাইকোর্ট করেছি, হাইকোর্ট করার পরে মাননীয় জজ সাহেব মহাশয় সিবিআই পাস করেছে। খুব খুশি আমরা, এতে আমার স্বামীর জন্য তাড়াতাড়ি খোঁজটা পাই। খুশি হলাম শুনে যে যাক, কেউ না হোক একজন তো কাজ করছে। আমাদের তো রাজ্য মমতার পুলিশ কাজ করে না, যখন কেন্দ্র থেকে যদি সিবিআই তদন্ত করা হয় আমরা অত্যন্ত খুশি। গ্রামবাসী হিসেবে আমি চাইছি যেন প্রত্যেকটা তদন্তই করা হোক, হলে সাধারণ মানুষ উপকৃত হোক, যাতে দাঙ্গা হাঙ্গা না হয়। 15 দিনের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করুক চাইছে সন্দেশখালীর মানুষ। মানুষের চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে, ধান চাষের জমি। এর জন্য যে মানুষের যে আজকের মানে আর কোনো কিছুই নেই, মানুষ নিঃস্ব, পিঠে দেয়াল ঠেকে গেছে। তার জন্য আমরা সিবিআইয়ের কাছে এটাই অনুরোধ করব, অতি শীঘ্রই যেন রিপোর্ট জমা দেয় এবং অবিলম্বে দোষীরা শাস্তি পায়, এটাই আশা করব। সন্দেশখালীর মানুষ চাইছে এই সন্দেশখালী যে সিবিআই তদন্ত দ্রুত নিষ্পত্তি হোক, না হলে আরও সমস্যা একাধিক প্রশ্নচিহ্ন উঠে যাবে। যেমন রবীন্দ্রনাথের নোবেল চুরির মতো বছরের পর বছর সিবিআই তদন্ত নেওয়ার পরে আজও নোবেল ফিরে আসেনি। তাই তারা চাইছে সন্দেশখালীতে এই সিবিআই তদন্ত দ্রুত এই সমাধান হোক। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। ভোটের বাংলায় ফের গুড় বাতাসার নকুল দানার প্রসঙ্গ। অনুব্রত মণ্ডলের গুড় বাতাসার বদলে দিলীপ ঘোষের দাওয়াই ছোলা গুড়। নকুল দানা থাকবে, পাচন থাকবে, মানুষকে ভালোবাসা থাকবে, আদর থাকবে, সোয়াগ থাকবে, মানুষকে জল দেবো, নকুল দানা দেবো, সব দেবো। কর্মীরা কি জন্য? বিরোধীদের জন্য? ওদের জন্য নকুল দানা থাকবে। কর্মীরা কিভাবে ভোট করবে? আরামসে ভোট করবে, যেভাবে মানুষ ভোট চায় সেইভাবেই ভোট করবে। ভোটে বিপক্ষকে কাট করতে গুড় বাতাসার দাওয়াই এনেছিলেন বীরভূমের একসময় দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আজ কেষ্টহীন বীরভূম, তবে লোকসভা ভোটে বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের মুখে শোনা গেল সেই গুড় বাতাসা আর চরম চরম। এতদিন বীরভূমে সুষ্ঠু ভোট হয়নি বলে অভিযোগ করে দেবাশিস ধরের দাবি, বীরভূমের রাজনীতিতে চরম চরম আর গুড় বাতাসার দিন গিয়েছে। এবার চায় মোদী সরকারের উন্নয়ন। বীরভূমের ভোটাররা গত 15 বছর ধরে অনুন্নয়নের মধ্যে রয়েছেন, তবে এবার শতাব্দীর আয়ের জন্য বীরভূম কঠিন ঠাঁই বলে দাবি বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের।
জেলার দাতাবাবার থানায় চাদর চড়ানোর পর এই মন্তব্য বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের। কাজ না পাওয়া, বার্ধক্য ভাতা এবং সর্বোপরি ঘর, এগুলো নিয়ে মানুষের ব্যাপক ক্ষোভ আছে। পূর্ববর্তী যিনি 3 বারের সাংসদ ছিলেন তিনি কেন করেননি এটা অনেকে হয়তো অনেক গরিব মানুষ বোঝেন না। তো সরকার, রাজ্য সরকারের মাধ্যমে সেন্ট্রালের যে স্কিমগুলো করা উচিত ছিল সেগুলো দলমত নির্বিশেষে বা জাতি ধর্ম নির্বিশেষে করার কথা। এদিন বীরভূমের ভোট প্রসঙ্গে কথা বলতে গিয়ে দেবাশিস ছাপ্পা ভোটের অভিযোগ আনেন। বীরভূমের ট্র্যাডিশন তো ইলেকশন তো সেইভাবে গত কোনো ইলেকশনই হয়নি, ওই সেই চরম আর গুড় বাতাসার সাক্ষী বহন করে এসছে। তো সব জায়গায় পরিবর্তন হয়েছে, তো সন্দেশখালী যদি পরিবর্তন করতে পারে তো বীরভূমটা সামান্য। বিজেপি প্রার্থীর অভিযোগে পাল্টা দিয়েছেন তৃণমূল কোর কমিটির সম্পাদক বিকাশ রায়চৌধুরী। এখানে কোনো রকম কোনো অশান্তির বাতাবরণ তৈরি হয় না। আমরা তো বলি যে গণতান্ত্রিক যে পদ্ধতিতে ভোট হচ্ছে এই পদ্ধতিটাকে সবারই সম্মান জানানো উচিত এবং প্রয়োজনে যদি দরকার হয়, এমনিতেই তো কেন্দ্রীয় বাহিনী আছে, আরও বাসুক কেন, ক্ষতি কি আছে। বীরভূমের ভোটে দেবাশিস যখন গুড় বাতাসের দিন গিয়েছে বলে দাবি করছেন, তখন তারই দলের আর এক প্রার্থী দিলীপ ঘোষের মুখে ছোলা গুড়ের প্রসঙ্গ। এদিন বর্ধমানে ভোটের প্রচারে গিয়ে ছোলা গুড় খেয়ে বিপক্ষকে ভোটের লড়াইয়ে হারানোর শপথ দিলীপ ঘোষের। নিজের শক্তি বাড়াবার জন্য খাই, লোককে দেখাবার জন্য নয়। তো সকালবেলা এক্সারসাইজ, তারপরে গুড় ছোলা খেয়ে এবার লেগে পড়বো সারাদিন রোদ্রে ঘুরবো। এটা কি গুড় বাতাসার পাল্টা কি? এটা পাল্টা তো পাবলিক দিয়েছে, তারা কোথায় আছে এখন দেখে নিন। আমরা জনগণের শক্তি বাড়াতে চাই, জনগণের জনগণের মনোবল বাড়িয়ে, আর তারা না বাড়লে সমাজ এগোবে না। আজকে তাদেরকে দুর্বল কমজোর রেখে ভয় দেখিয়ে যে রাজনীতি চলছে তার পরিবর্তন হবে। ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই চড়ছে রাজনীতির পারদ চড়তেই কখনো উঠে আসছে পুরনো মন্তব্য, কখনো আবার নতুন মন্তব্যে আমদানিতে বাড়ছে নির্বাচনের উত্তেজনা। কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।